প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, গুপ্তরা আবারও বিভ্রান্ত করছে, ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে, আপনার কাছে কি মনে হয় যে গুপ্তরা যে বিভ্রান্ত করছে, এই অভিযোগটা প্রধানমন্ত্রী করেছেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আসলে কি করা উচিত এই বিভ্রান্তি থেকে সকলকে মুক্ত করার জন্য? দেখেন, এই প্রশ্নের উত্তরটা সরাসরি দেওয়া যে এইভাবে যখন একটা গ্রাফিতিকে কেন্দ্র করে আপনারা চট্টগ্রামে দেখেছেন সিটি কলেজে কীভাবে একটা সংঘর্ষের অবস্থার দিকে গেল এবং এটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগগুলো আবার নেতৃস্থানীয় নেতারা গুজব আকারে ছড়াচ্ছে। হ্যাঁ, আমি ডাক্তার মিতুর পোস্ট দেখলাম যে এমন একজনকে বলতেছে যে আপনার মার্চে যে ছাত্রদলের নেতা, সেই ছাত্রদলের নেতা বলতেছে যে এটা তো আমি, আপনি যাকে যারা নিয়ে পোস্ট করছেন, হ্যাঁ, যাকে আহত করা হয়েছে বলে দাবি করছেন শিবিরের বলে, আমি তো আসলে ছাত্রদলের। তো ফলে এই ধরনের ঘটনা এবং তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করে, হ্যাঁ, কতগুলো ছবি দেখানো হচ্ছে দেখলাম আমরা করে, ফলে এটা সরকারকে আহ্বান জানানো, তদন্ত করা, কারা কীভাবে শুরু করলো। আর দেখেন, গ্রাফিতিকে কিন্তু হাসিনাও ভয় পাইত। হাসিনার আমলে যখন গ্রাফিতি লিখলো সুবোধ তুই পালিয়ে যাই করা, তখন আপনাদের মনে আছে কি না এই গ্রাফিতিগুলো কারা করে, এটা অ্যারেস্ট করার জন্য, ধরার জন্য এবং গ্রাফিতি লেখার জন্য ছাত্রলীগ চড়াও হইতো। একইভাবে সেখানে গ্রাফিতি করার অধিকার ইউনিভার্সিটির ওয়ালে সবারই আছে, সব দলেরই আছে। এই দেয়াল কারো দখলের থাকার কথা না। তো ফলে আপনি আপনার রাজনৈতিক মতাদর্শ, স্লোগান যেরকম গ্রাফিতির মাধ্যমে বা স্লোগানের মাধ্যমে দেয়ালে লিখে প্রচার করতে পারবে, অন্য দলও প্রচার করতে পারবে। অন্য দল সেটা লিখলো কেন, তার জন্য যে আপনি চড়াও হইলেন, হ্যাঁ, হওয়ার মধ্যে দিয়ে তারপরে আবার হ্যাঁ বাইরের দুই দলের তরফ থেকেই বাইরের লোকজন এনে একটা সংঘর্ষের অবস্থার দিকে নিয়ে গেল। এটা সূত্রপাতটা যেটা হলো এই যে গ্রাফিতি করার অধিকার, হ্যাঁ, যে গ্রাফিতিও প্রশ্ন করে, হ্যাঁ, গ্রাফিতিকে ভয় পায়, এটা তো ফ্যাসিবাদী একটা টেন্ডেন্সি যে গ্রাফিতিকে আপনি ভয় পান। হাসিনার আমলে আমরা দেখি, যেটা আবারও দেখা গেল। কিন্তু আমি মনে করি এইটা, এই গুপ্ততা, এটা একটা সমস্যাটা, এই আলোচনাটা দুই দিক থেকে করা যায়। দেখেন, এটা আমি আপনার এখানেও বা অন্য জায়গায় বহুবার আলোচনা করছি। জার্মান সোসাইটিতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা ঘটলো, হিটলারের উত্থান ঘটলো, এটা কেন ঘটছিল? ইহুদিরা সংখ্যায় খুব কম ছিল ওই সমাজে, কিন্তু সমস্ত পাওয়ার সেক্টরগুলো, সমস্ত ইস্টাবলিশমেন্টগুলো তারা দখল করে ফেলেছিল গুপ্তভাবে, নিরপেক্ষভাবে। এর ফলে হচ্ছিল বৃহত্তর সোসাইটি বঞ্চিত হচ্ছিল খুবই একটা টেকনিক্যাল মেকানিজমের মধ্যে দিয়ে, কিন্তু তারা বুঝে উঠতে পারতেছেন তারা কীভাবে এটা সলভ করবে। এইটা আপনি যেটা বললেন যে প্রাইম মিনিস্টারের সহজে এটা সলভ করার উপায় নেই, কারণ আপনি তো বুঝতেছেন সমাধানটা কীভাবে। তাহলে এইটা তখন দেখা গেল যে ইস্টাবলিশমেন্টের সব কিছু একটা ভৌতিক কায়দায় একটা গোষ্ঠীর নিয়ন্ত্রণের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু এটা ধরার কোনো উপায় থাকতেছে না। তখনই কিন্তু একটা সোশ্যাল ডেমোক্রেট লিডার হিসেবে পপুলার আপরাইজিংয়ের মধ্যে দিয়ে হিটলারের উত্থান হয়েছিল এবং এই ধরনের গুপ্ত গণবিরোধী চক্রান্তমূলক রাজনীতি বা সংঘতন্ত্র রাজনীতির বিরুদ্ধে একটা নির্মম গণহত্যার সম্মতি বা ম্যান্ডেট কিন্তু হিটলার উৎপাদন করে ফেলেছিল পপুলারিটি, এবং তারপরের ইতিহাস আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফলে গুপ্ত রাজনীতির বেসিক্যালি একটা জায়নিস্ট মডেল। এটা একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই আপনার জার্মান সোসাইটিকে যদি আপনি স্টাডি করেন ভালো করে, এগুলোতে প্রচুর লেখালেখা বইবস্তু আছে এবং তার ফলে পুরো সোসাইটিতে যেটা হয় একটা অবিশ্বাস, অনাস্থার কালচার তৈরি হয়। তারপরে এটা করে যারা গুপ্ততার এটা ট্রেডিশনালি চর্চা করে, তারা এবার অন্যদেরকে, যারা একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, তাদেরকে এটা অভিযুক্ত করে, কারণ ওর কাছে তো প্রমাণ করতে হবে লেস কাটা শিয়ালের গল্পের মতো সবারই লেস কাটা। ধরেন একটা হলো নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে অন্য দলে ঠুকে থাকা, আরেকটা হলো সে ফ্যাসিবাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজেকে হাইড করছে। দুইটা এক জিনিস না, দেখবেন দুইটা তারা ওভারল্যাপ করে ফেলে। আরেকটা হলো আপনার এই যে অবিশ্বস্ততার কালচার, এবার এই কালচারটাকে পুঁজি করে আপনার প্রচণ্ড রকম বিশুদ্ধার তৈরি করা, সোশ্যাল মিডিয়াতে ধরেন এই যে হাইপ তৈরি করা, প্রচণ্ড রকম ফটোকার্ড দেখবেন, যে কালচার আমরা এটা সমালোচনা বহুদিন ধরে করতেছি। এর ফলে করে হচ্ছে কি, যেই দলের একটা সমর্থক কর্মী, সে সোশ্যাল মিডিয়াতে দেখতেছে তার দখলে সব কিছু। ফলে যেহেতু সাংগঠনিকভাবে সে ওই লেভেল, সোশ্যাল মিডিয়াতে তার যে হাইপ আর সাংগঠনিক বাস্তবতা দুইটার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য, কিন্তু মাঠে নেমে সে যেটা তার প্রতিপক্ষকে সমান স্রোতে ধাওয়া করার জন্য উৎসাহিত হচ্ছে। ধাওয়া করতে গিয়ে সে মায়ের খেয়ে যাচ্ছে, কারণ তার সংগঠনটা তো এত বড় না, কারণ বট বাহিনী তো আর আপনার মাঠের ফাইটটা করবে না, এটা তো সোশ্যাল মিডিয়ার তার নামে ফাইট করে। এবং কিন্তু এই যে কৃত্রিমভাবে নিজেকে বড় করে দেখানো, এটা তাকে করছে কি, তাকে আরও উস্কায় দিচ্ছে, তাকে আরও ভায়োলেন্ট করে তুলতেছে। ফলে সে মায়ের দিতে গিয়ে মায়ের খেয়ে ফেলতেছে। আবার অন্যদিকে যারা প্রতিহত করতেছে, তারা দেখতেছে যে এই যে গুপ্ত, এই যে আমি যেটা বইলে এই পর্ব শেষ করব, দেখেন প্রকাশ্য বিভ্রান্তকারী যেটা, ধরেন সোহরাব ভাই আছে বা রাসেল আছে,
ওনারা ওনাদের একটা বক্তব্য দিল, আমার পছন্দ হলো না, আমি এটা ডিমান্ড করলাম বা কাউন্টার বক্তব্য দিলাম। কিন্তু গুপ্ত বিভ্রান্তকারী, আমি মনে করি তারেক রহমান যেটা বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুপ্ত বিভ্রান্তিকারীর একটা সমস্যা, ধরেন প্রকাশ্যে উনি ওনার মতামত দিচ্ছে, উনি বিভ্রান্তিকর মতামত দেয়, কিন্তু আমি তো এটা কাউন্টার দিতে পারছি। ধরেন সৌরভ ভাইয়ের মতো বক্তব্য বা ওনার বক্তব্যটা বিভ্রান্তিকর, কিন্তু আমি তো কাউন্টার দিতে পারতেছি। কিন্তু আপনি যখন 10,000 ভুয়া পেজ, 10 লাখ লাখ ভুয়া আইডি থেকে গুপ্ত অবস্থায় থেকে বিভ্রান্ত ছড়াচ্ছেন, এটা তো আইডেন্টিফাই করা যাচ্ছে না। যেমন ধরেন এই যে মহিলা এমপিদের নিয়ে আমি কোনো কমেন্ট করি নাই, যে নারী, অথচ আমার নামে অশ্লীল দুনিয়ার ফটোকাট সোশ্যাল মিডিয়াতে সরে যায়, এটা নিয়ে নাকি আমি আচ্ছা, এটা comment আসলে করেছি। সবার ফলে অনেকের নামে ফলে হচ্ছে বিভ্রান্তি, গুপ্ততার সমস্যা একটা হলো পলিটিক্যাল ক্যাডার কালচার। হ্যাঁ, এটা 5 তারিখের আগের কন্ডিশনে 5 তারিখের পর এটা থাকার কোনো কারণ নেই। অবশ্যই জামাত শিবির করাটা এটা যেহেতু রাজনৈতিকভাবে নিষিদ্ধ কোনো সংগঠন না, ওপেনলি সংগঠনটা করবে, এটা 5 তারিখের আগের বাস্তবতার সাথে মেলানোর কোনো সুযোগ নেই। আর একটা হলো এই প্রকাশ্য বিভ্রান্তকারীটার চেয়ে গুপ্ত বিভ্রান্তকারী যেটা, এটা সবচেয়ে ডেঞ্জারাস। এটা যদি আপনি বন্ধ না করতে পারেন, কিভাবে বন্ধ হবে সেটাই আলোচনা। এটা যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই বিষোদ্গার, এই টক্সিসিটি, এইটা মাঠের রাজনীতিকে ভায়োলেন্ট করে তুলবে। এটা 1 বছর আগে আপনার এখানে আমি বলে গেছি। ঠিক আছে, আমরা